প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রতিদিনের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান একুশে দুপুরে সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে একুশে দুপুর দেখছেন। শুভ দুপুর। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অনলাইন নিউজ পোর্টাল dnewsbd.com এর হেড অব নিউজ শাহিদুল হাসান খোকন। অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আরিফা আক্তার নিপা। এবারে আয়োজন এই দিনে এই পর্বে থাকছে বিশেষ দিন এবং বিশিষ্ট জনের জন্ম মৃত্যুর শ্রদ্ধাঞ্জলি। শেরে বাংলা একে ফজলুল হক বরিশাল জেলার সাতুরিয়া গ্রামে 1873 সালের 26 অক্টোবর জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনের শুরু বরিশাল জেলা শহরে। 1889 সালে বরিশাল জেলা স্কুল থেকে ডিভিশনাল বৃত্তি সহ ইন্ট্রাস, কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে 1891 সালে বৃত্তি সহ প্রথম বিভাগে FA এবং একই কলেজ থেকে 1893 সালে প্রথম বিভাগে BA এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1895 সালে গণিত শাস্ত্রে MA পাশ করেন। 1897 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজ থেকে ডিস্টিংশন সহ BL ডিগ্রি লাভ করেন এবং প্রথিত যশা আইনজীবী স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের অধীনে তিনি শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। সাধারণ মানুষের কল্যাণ সাধন ছিল শেরে বাংলার একে ফজলুল হকের রাজনীতির মূল দর্শন। বাঙালি জাতীয়তাবাদী বিশ্বাসী অসাম্প্রদায়িক রাজনীতিবিদ হিসেবে তিনি খ্যাতিমান ছিলেন। বাংলার আর্থসামাজিক অবস্থার উন্নয়নে তিনি সারা জীবন নিরলস সংগ্রাম করে গেছেন। 1962 সালে 27 এপ্রিল তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। আজ তার জন্মদিন। জন্মদিনে তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। এবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প। আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন অনলাইন নিউজ পোর্টাল dnewsbd.com এর হেড অব নিউজ শাহিদুল হাসান খোকন। আসুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। স্বাগত একুশে দুপুরে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাই, প্রথমেই জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে মত প্রকাশের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা, এটা তো গণতন্ত্রের এক মূল ভিত্তির অন্যতম। তো এই স্বাধীনতার সাথে যে বর্তমানে যেটা অনলাইন আইন হয়েছে, তথ্য প্রযুক্তি আইন হয়েছে, সেই আইনের সাথে কতটুকু সাংঘর্ষিক এবং কতটুকু বাক স্বাধীনতার ক্ষেত্রে কতটুকু যুক্তিযুক্ত বা অসাংবিধানিক, আপনার কি মতামত? ধন্যবাদ। তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি যে আইনটি সম্প্রতি সরকার পাশ করেছে, মূলত এই আইনটিকে আমি একজন জার্নালিস্ট হিসেবে প্রথমেই বলবো যে এটা একটি কালো আইন। এজন্যই বলবো যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের যে ধারাগুলো সংযোজন করা হয়েছে, যে বিষয়গুলো আলোকপাত করা হয়েছে, এই বিষয়গুলো ব্যক্তি বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করবে। বিশেষ করে এই আইনের একটি ধারা আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে একদম রাষ্ট্রীয় পর্যন্ত মানুষের কথা বলার অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। এই আইনটির 57 ধারাতে বলা আছে যে কোনো ব্যক্তি যদি উদ্দেশ্য প্রণীতভাবে কারো বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে বা কোনো দিকে কাউকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এবং ধর্মীয় উস্কানিমূলক কোনো বক্তব্য প্রদান করে থাকে, আলোচনা সমালোচনা করে, কারো বিরুদ্ধে যদি আলোচনা সমালোচনা করে, সেক্ষেত্রে সেই আইনের অধীনে অপরাধী। এখন আমার বক্তব্য হচ্ছে যে একজন দুর্নীতিবাজ যে দুর্নীতি করে, আমি তাকে এই আইনের অধীনে দুর্নীতিবাজ বলতে পারবো না। কেন পারবো না? এখানে বলা হয়েছে স্পষ্ট করে যে যদি কেউ অভিযোগ করে যে আপনি তাকে উদ্দেশ্য করে কিছু বলেছেন যেটা তার মানহানি হয়েছে, আচ্ছা, সে যদি এটা অভিযোগ করে তাহলেই এই অভিযোগটা পুলিশ গ্রহণ করবে। এই আইনে স্পষ্টভাবে বলা আছে। এবং অভিযোগটা গ্রহণ করে সে যদি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারে যে এটা আইনের বিরুদ্ধে, সেক্ষেত্রে সাথে সাথেই সে
তাকে অ্যারেস্ট করতে আর পারবে। এখানে একটা কি শুভঙ্করের ফাঁকি আমরা দেখছি না, এখানে আরেকটা ক্ষেত্রে বলা হয়েছে যে অজামিনযোগ্য রাইট। অপরাধ, হ্যাঁ, তো এটা এই ক্ষেত্রে এই বিষয়টা আপনি হ্যাঁ, কিভাবে বলবেন? এখানে হুম, আইনের আরেকটা যে শুভঙ্করের ফাঁকির কথা বললেন, হুম, যে আইনের একটা ধারায় স্পষ্ট উল্লেখ করা আছে যে কোনো ব্যক্তি যদি এই ধরনের অপরাধ সংঘটিত করে থাকে তাহলে বিনা ওয়ারেন্টে তাকে অ্যারেস্ট করতে পারবে পুলিশ, এবং অ্যারেস্টের পরে এটা যতদিন না বিচার হবে, বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে, ততদিন তাকে গ্রেফতার রাখতে হবে। আচ্ছা, এবং সে যদি পক্ষাঘাতগ্রস্ত হয়, সে যদি ফিজিক্যালি আনফিট হয়, সে যদি বাক প্রতিবন্ধী হয়, কোনো ক্ষেত্রেই তাকে ছাড় দেওয়ার সুযোগ নেই তো যতদিন না এই অমানবিক। বিচারটা শেষ হবে। এবং বিচারের আরেকটা দিকে যে বিষয়টা সবচেয়ে ভয়াবহ আমাদের জন্য, যারা আমরা মুক্ত কথা বলতে চাই, মুক্ত চিন্তার মানুষ, যারা আমরা বাক স্বাধীনতা চাই, তাদের জন্য ভয়াবহ ব্যাপার হচ্ছে কোনো কারণে যদি প্রমাণ হয় আপনার বিরুদ্ধে যে আপনি অপরাধী, তাহলে আপনার সর্বনিম্ন সাজা নির্ধারণ করে দেওয়া হয়েছে 7 বছর। 7 বছর। আমার আচ্ছা, কাছে কথা হচ্ছে যে একজন মানুষ যদি কাউকে খুন করে তার যে সাজা হয়, একজন মানুষ যদি আহ, কাউকে আঘাত করে তার তো সেই সাজা হতে পারে না। অবশ্যই। এখন আমি আমরা জানি যে যখনই কোন একটা রাষ্ট্রের আইন প্রণয়ন হয় সেটা অবশ্যই জনগণের স্বার্থে করা হয়, Right. তাদের উপকারের জন্য। তাহলে আমরা দেখছি এটা পুরোপুরি জনগণের মত প্রকাশের সাথে সাংঘর্ষিক হচ্ছে, জনগণের মানবিকতাটা দেখছে না তারা, অমানবিক একটা আইন। তাহলে এটা কেন করা হলো? হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে যে আমি আরেকটু পিছনে বলি, হুম, যে যেখানে বলা হয়েছে যে সংবিধান আমাকে মৌলিক অধিকার দিয়েছে, রাষ্ট্র আমাকে মৌলিক অধিকার দিয়েছে যে আমার আইনের চোখে আমি অপরাধী হলেও আমার সুযোগ সুবিধা আমি ভোগ করতে পারবো। সেক্ষেত্রে আমাকে একটা আইন করে আপনি অ্যারেস্ট করবেন, আমি অপরাধী না হওয়া পর্যন্ত আমাকে জেলে রাখবেন। কোনো কারণে যদি আমি অপরাধী না হই, তখন হুম, সরকার কি আমার লাইবিলিটি নেবে? রাষ্ট্র কি আমাকে নিরাপদ তখন সেটাই। আমার ক্ষতিপূরণ দিবে? জি, তাহলে এটাও তো এখানে আইনের বলা সঙ্গে হয় নাই। একটা হুম, বিষয় আমাদের, এই জন্যই আমি বলছি যে শুধু আমি বলবো যে বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে ব্যক্তি জি, বিশেষের জি, না। জি, আমার কাছে তো মনে হয়েছে এই তথ্য প্রযুক্তি আইনটা টোটালি করা হয়েছে গণমাধ্যম নিয়ন্ত্রণ করার জন্য। জি, এখানে স্পষ্ট করে বলা আছে, আমি আপনাকে একটা লাইন বলি, যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক্স বিন্যাসে এমন কিছু প্রকাশ করে, তারা যেগুলো অপরাধের দিকে, ইলেকট্রনিক্স বিন্যাস বলতে তো 21শে টেলিভিশন, জি, অন্য টেলিভিশন চ্যানেলও, জি, মিডিয়াও, ওয়েব পোর্টাল বলতে তো প্রত্যেকটা দৈনিক মানে দৈনিকের, এখন জি, প্রত্যেকটা দৈনিকের, শুধু ঢাকার দৈনিক, জাতীয় দৈনিক না, মফস্বল থেকে প্রকাশিত দৈনিকেরও এখন অনলাইন সংস্করণ আছে। অবশ্যই। তার মানে জি, সেখানে আপনি যদি কারো দুর্নীতি নিয়ে রিপোর্ট করেন, জি, সেটা প্রমাণিত দুর্নীতি বা তার এভিডেন্স আপনার হাতে আছে, জি, সেক্ষেত্রে আপনি এই আইনের আওতায় লেখার অধিকার রাখেন না। জি। আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে, 22 বছরের গণতান্ত্রিক পথ চলা জি আমাদের, জি। 90-এ এই গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে অনেক, তাহলে আমাদের সেই গণতন্ত্রটা কোথায় এখন থাকলো? আমার প্রশ্ন তো এখানেই যে গণতন্ত্র, যেহেতু আমরা গণতন্ত্রের কথা বলছি মুখে, এই যে জি, আজকে দেখেন আমরা আমাদের সরকারি দল বলছে যে সংবিধানের বাইরে আমরা কিছু করব না, আমরা আইনের বাইরে কিছু করব না, বিরোধী দল চাইছে গণতন্ত্রের স্বার্থে করতে সেটাই, হবে। আপনি কি মনে করছেন যে রাষ্ট্রীয় নিপীড়নের বিবর্তন হিসেবে কি এটা নিবর্তনমূলক আইন হিসেবে এটা প্রবর্তন হচ্ছে? আমি তো একমত এর সঙ্গে, আপনার কথার সঙ্গে, বিকজ একটা আইন যখন করা হচ্ছে, আমি এই আইন যারা করেছেন তাদের উদ্দেশ্যেই বলি যে আমরা চেষ্টা করছি, বা আমাদের যারা এখন গভর্নমেন্টে আছে তারা, তাদের নির্বাচনী অঙ্গীকার ছিল ডিজিটাল বাংলাদেশ। না, এটাই আমার ইয়ে যে 5 বছর হ্যাঁ আগে তাদের অঙ্গীকার ছিল হ্যাঁ, তারা ডিজিটাল বাংলাদেশ। তারা ক্ষমতায় এসেছে হ্যাঁ, ডিজিটাল বাংলাদেশ গড়ার পর্তায় জি, জি, এবং প্রতিশ্রুতি দিয়ে। জি, ডিজিটাল বাংলাদেশ গড়বেন, আপনি বাক স্বাধীনতা দিবেন না। জি। আমরা তো ধরেন আমাদের দেশে ডিজিটাল বাংলাদেশের প্রসঙ্গ যদি আসে তাহলে আমরা বুঝি কি, অনলাইন, আর অনলাইন মানে ইন্টারনেট, তরুণ সমাজ। ইন্টারনেট, হুম, আর ইন্টারনেট মানেই তরুণ সমাজ। হুম, আপনি তরুণ সমাজকে বাকরুদ্ধ করে, তাদেরকে প্রোটেস্ট করে একটা আইন দিয়ে তাদেরকে, ধরেন এখানে বলা হয়নি জি, যে তুমি কিছু বলবা না, এটা বলা হয়নি, কিন্তু এমন একটা ভীতির সৃষ্টি করা হয়েছে যে আপনি কিছু বলতে পারবেন না। আপনি লেখার আগে আগে চিন্তা করবেন যে আপনি আইনের আওতায় যাচ্ছেন কিনা। আর আইনে যেখানে, আমার কাছে মনে হয় না যে এই ধরনের একটা আইন,
এই জি, জি। ধরনের একটা আইন আপনি সাজা কিভাবে নির্দিষ্ট করে দেন? এবং এটা অনেকটাই এত হ্যাঁ, এত হ্যাঁ। হাস্যকর একটা বিষয়। আপনি যে কানাডাতে বসেও জি, জি। আপনি যদি প্রত্যন্ত অঞ্চলের একজন পুলিশ অফিসারকে নিয়ে কিছু লেখেন, তাহলে সে সে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে অরেঞ্জ জারি অরেঞ্জ করতে জারি পারবে। করতে পারবে। তো এই যে একটা ধোঁয়াশা একটা ব্যাপার, খুব সূক্ষ্ম সূক্ষ্ম ফাঁকির একটা ব্যাপার, এই বিষয়গুলো যখন এটা এখন তো প্রণয়ন হয়েই গেছে এবং কার্যকরও হয়ে গেছে। রাইট। আমরা দেখেছি দুজন ব্যক্তির উপরে কার্যকরও হয়ে গেছে, জি, জি। তা গিয়েছে। তা এখন তখন সাংবাদিক সমাজ কোথায় ছিলেন? এখন সাংবাদিক সমাজ কেন কথা বলে না, এর পিছনে অনেক কথা, সে কথা আমি বলবো না। আমি এইটুকু শুধু বলবো যে সাংবাদিক সমাজের, আমি তো আপনাকে পড়ে শোনালাম জি, যে কোথাও কিন্তু তারা বাদ রাখেনি, লিখেছে ওয়েব পোর্টাল এবং ইলেকট্রনিক্স বিন্যাস। জি। তার হুম, মানে কি? সবই আছে সবই আছে, জি। মিডিয়ার বোথ সাইডই এর মধ্যে আছে, হুম, তাদের এই বাক্যের মধ্যে। সেখানে আপনি কারো বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন না। হুম, এখন ধরেন রাজনীতিতে যারা যারা এই আইনটা আজকে করলেন, তাদের একটা উদ্দেশ্য হচ্ছে যে কাদের বাক স্বাধীনতা, একটা নির্দিষ্ট মানুষের বাক স্বাধীনতাকে রোধ করার জন্যই তারা এটা করেছে। কিন্তু যারা নেক্সট গভর্নমেন্টে আসবে, তারা তো এটা অ্যাপ্লাই করবে তাদের উপরেও, সেটাও তো হবে। তা আমাদের সাংবাদিকদের অবস্থাও তো সেখান থেকে এরকমই, যে আমরা হয়তো কিছু মানুষ এটাকে খুব আন্তরিকতার সাথে গ্রহণ করছি আজকে, যে আইনটা ঠিক আছে, করা উচিত। তো একটা সময় তো আমাদেরকেও এই আইনে ধরতে হবে, ধরা পড়তে হবে। জি, জি, অবশ্যই। আরেকটা আপনি একটু আগে বললেন যে তরুণ সমাজ জি, জি, আমাদের মত প্রকাশের ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী এবং রাজনৈতিক একটা এজেন্ডাই ছিল বর্তমান সরকারের তরুণ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জি, ক্ষেত্রে। জি, এবং কারা ব্যবহার করছে এই ডিজিটাল বাংলাদেশের ইন্টারনেট, তারপরে ফেসবুক এবং এই এই বিষয়গুলো যদি আমরা একটু লক্ষ্য করি যে তরুণরাই ব্যবহার করছে, তাহলে আপনার কি মনে হয় এই আইনের কারণে কি তাদের ব্যবহার কমে যাবে? আমার কাছে আহ, যে বিষয়টা এখন স্পষ্ট, আইনটা তো অলরেডি হুম, কার্যকর হয়ে গেছে। হুম। আপনি বললেন যে দুইজনের উপরে এটা জি, জি, কার্যকর হয়ে গেছে কার্যকর হয়ে অলরেডি। গেছে হ্যাঁ, জি। অলরেডি। তো এখন হচ্ছে যে আপনি ফেসবুকের কথা বললেন, জি, আমাদের জনপ্রিয় একটা সোশ্যাল সাইট। সোশ্যাল। এখানে আমরা সবাই সবাই মানে একদম যারা মোটামুটি কম্পিউটারের বাটন টিপতে হুম, শিখেছি বা মোবাইল টিপতে শিখেছি, তারা থেকে শুরু করে একদম শেষ বয়সের মানুষগুলো এখন আমরা তার সঙ্গে সম্পৃক্ত। তো সেখানে দেখেন যে মানুষ তার মত কিভাবে প্রকাশ করছে। সব সোশ্যাল হ্যাঁ, নেটওয়ার্কের আপনার সাথে রক্তের কিন্তু প্রয়োজন, ম্যাক্সিমাম মানুষ। আপনার রক্তের প্রয়োজন, এখনই একটা স্ট্যাটাস দিয়ে দিচ্ছে, জি, সেটা 5,000 শেয়ার হয়ে যাচ্ছে, কোনো না কোনো ভাবে এটা চলে এসছে। জি, কেউ একটা অন্যায় করেছে, তার একটা প্রোটেস্ট দরকার, ফেসবুকে হচ্ছে এটা আলোচনার ঝড় উঠছে। মানে এটা কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অবশ্যই। কিন্তু এখন যে আইনটা হয়েছে, সেক্ষেত্রে কিছু জিনিস আপনি ফেসবুকে যখন বলবেন, একটা স্ট্যাটাস দিবেন, তখন আপনাকে চিন্তা করতে হবে আমি এই আইনের আওতায় ধরা পড়ছি কিনা, ধরা পড়ছে কিনা, আমার কোনো সাজা আমার হচ্ছে কোনো কিনা। সাজা হচ্ছে কিনা। কোনো সাজা না, হুম, নিশ্চিত সাজা। 7 আপনি যদি বছর। অপরাধ প্রমাণিত হয় আপনার বিরুদ্ধে, তাহলে আপনি 7 বছরের জেল খাটতেই এবং হবে আরেকটা আপনাকে। বিষয়কে আমরা একটু অন্যভাবে চিন্তা করতে জি, পারি, জি, কেউ যদি শত্রুতা বশত এটাই আমি কাউকে, বলছি। হ্যাঁ, এই হ্যাঁ, বিষয়টা যদি বলতেন। শত্রুতাবশত যে বিষয়টি, হুম, মানে খুবই খেয়াল করার মতো, যে আপনি ইচ্ছা করলে ধরেন হুম, আপনার অফিসের একটা হুম, আহ, ফেক আইডি করে হ্যাঁ, হ্যাঁ, কাউকে, একটা জি, ফেক হুম, আইটি করে আপনি কারোর বিরুদ্ধে একটা কিছু বলে জি, দিলেন। জি, হুম, এখন আপনার বিরুদ্ধে কমপ্লেন হচ্ছে আপনার আইডি থেকে আপনি কারোর বিরুদ্ধে লিখেছেন। জি, জি। পুলিশের কাছে অভিযোগ সে দিলে, পুলিশ হচ্ছে যদি সন্দেহাতীত প্রমাণ করে, না, সে সেটাকে আপনাকে অ্যারেস্ট জাস্টিফিকেশন করতে করার পারে। কোনো স্কোপ তো কোনো নিশ্চয়ই স্কোপ নাই। নেই হুম, পুলিশের। ইভেন আগের যে আইনটা, মূলত তথ্য প্রযুক্তি আইনটা তো 2006 সালে জি, বিএনপি জি, সরকারের আমলে হয়েছে। জি, সেখানে যেটা ছিল যে কেউ যদি এই প্রযুক্তি আইনে মামলা করতে চায়, তাহলে মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। আর পুলিশকে এত ক্ষমতা দেওয়া হয়েছে যে কারোই অনুমতি দেওয়া লাগবে না। সে যদি মনে করে যে এটা অপরাধ যোগ্য, তাহলেই সে আপনাকে অ্যারেস্ট করবে। ইভেন আপনি যদি অ্যারেস্ট হয়ে যান এবং আপনাকে যদি জেলে প্রেরণ করা হয়, এই বিচার না হওয়া পর্যন্ত আপনাকে জেল থেকে মুক্ত করার কোনো সুযোগ নেই। আচ্ছা। আপনি জামিন পাবারও সুযোগ পাবেন না। সেটা আপনি একটু আগে বলেন যে ডিজিটাল বাংলাদেশ করার স্বপ্ন ছিল সেই 5 বছর আগে। জি, জি। 2013 সালে এসে এরকম একটা আইন হুম। আপনার কাছে কি মনে এটা হচ্ছে? আমার কাছে এটা ওই কি যে সম্পূর্ণ একটা স্বার্থন্বেষী, নাকি আমরা আসলে কি বলতে পারি আমার মধ্যযুগে বক্তব্য ফিরে যাবার মতো আমার একটা বিষয়? আমার বক্তব্য হচ্ছে যে এটা আইনটা হয়ে গেছে হচ্ছে, যেহেতু তারা আইন যখন এটা গভর্নমেন্ট করে, তখন আইনমন্ত্রী একটা বিবৃতি দিয়েছিলেন যে দেশের তথ্য প্রযুক্তি খাতকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই আইনটা করা হচ্ছে। জি, তথ্য প্রযুক্তি বললেন যে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। ডিজিটাল বাংলাদেশ যখন শুরু হয়েছে, তার আগে ছিল এই আইনটা জি, দরকার। কারণ অবশ্যই আপনি একটা প্ল্যান জানেন, থাকে, পরিকল্পনা আপনি থাকে। জি, যখন বানরের হাতে লাঠি দিবেন, তখন আপনাকে নিশ্চিত থাকতে জি, হবে যে এই লাঠিটা আপনার উপরও
জি আসতে পারে। জি তা আপনি যখন ডিজিটাল বাংলাদেশ করছেন, মানুষকে অনলাইন উন্মুক্ত করে দিচ্ছেন, 3G দিচ্ছেন, 4G দিচ্ছেন, তখন এটা নিয়ন্ত্রণের চিন্তাটা আগে আপনার করা উচিত ছিল। আরেকটা বিষয় একদম শেষ পর্যায়ে জানতে চাচ্ছি যে হুম, সংবিধানের সাথে আসলে কতটুকু হ্যাঁ, সাংঘর্ষিক, কারণ খুব আলোচিত হচ্ছে বিরোধী দলের দাবি দেওয়া খুব অসাংবিধানিক। তাদের দাবিগুলো যদি অসাংবিধানিক হয়, এটা এটা কি আসলে অসাংবিধানিক নয় এই রাইট। আইনটি? আমি আইনজ্ঞ নই, এই জি জন্য আমি এরকম কোনো মতামত আপনাকে বলবো না। তবে আমি একটি কথা এখানে বলবো যে অবশ্যই এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। কারণ এখানে মানুষের ব্যক্তি স্বাধীনতাকে হরণ করা হয়েছে, বাক স্বাধীনতাকে জি হরণ করা হয়েছে। আর সবচেয়ে যেখানে সাংঘর্ষিক বিষয় হচ্ছে যে সংবিধানে তো জামিনযোগ্য, সব অপরাধী জামিনযোগ্য, মার্ডার করলেও মানুষকে জামিন দেওয়া হচ্ছে। জি কিন্তু তথ্য প্রযুক্তি এমন কি আইন এবং তথ্য প্রযুক্তি দেশের এমন কি ক্ষতি করছে যে যার অপরাধ করলে আপনাকে জামিন দেওয়া হবে না, এবং নির্দিষ্ট করে এই আইনে আপনি বলে দিচ্ছেন যে সর্বনিম্ন সাজা 7 বছর। জি আপনি আদালতে ওই যে কথা বললাম যে ফাঁসির কি খুনি আর চোরের তো এক সাজা এক হতে সাথে পারে হতে না। না, লঘু পাবে আপনি ধরেন গুরুদণ্ড, এরকম আপনি একটা ধরেন বিষয়। একজনকে চোর বললেন, হুম এটার জন্য আপনার যে শাস্তি, জি আপনি একজনকে দুর্নীতিবাজ বললেন, তার শাস্তি তো এক হতে পারে না। জি দুটো তো ভিন্ন জিনিস। ভিন্ন জিনিস। কিন্তু জি এই আইনে তা না, জি যে আসলে ছোট এটা চুরি একটা করবে এত বিশাল একটা বিষয় বিষয়, যে এক হ্যাঁ, ছোট করে বসাতে আলোচনা করার ছোট করে আলোচনা করার সুযোগ নেই। সুযোগ নিয়ে আমাদের সময় শেষ পর্যায়ে। জি, আমরা অবশ্যই আরেকদিন বসবো এই বিষয় জি, নিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, দীর্ঘায়ু কামনা করছি। ওকে, ধন্যবাদ একুশে টেলিভিশনকে হুম। আজকের এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কথা হচ্ছিল আজকের অতিথির সাথে। 21শে দুপুরে আজকের আয়োজন এখানেই শেষ। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।